অংশুমালী আয়োজিত ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জগলুল হায়দার, যিনি বাংলাদেশে ছড়ার সম্রাট নামে আখ্যায়িত হন। স্বাগত জগলুল হায়দার আপনাকে ক্ষণকালে। ধন্যবাদ ক্ষণকালকে এবং যারা দেখতেছেন ক্ষণকালের এই লাইভ প্রোগ্রাম সেই সমস্ত আহ, দর্শকদেরকে, শ্রোতাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। জগলুল হায়দার, এখন আমরা আলাপচারিতায় চলে যাই। আমাদের দর্শকরা ইতিমধ্যে যোগ দিতে শুরু করেছেন আমাদের সাথে। আচ্ছা, শুরু করি। আপনাকে দেখতে পারতেছি না। ঠিক আছে, আমি আমি তো আছি। কেন দেখতে পাচ্ছেন না বুঝছি না। আমি আছি। আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি জি, কথা একদম ক্লিয়ার। আচ্ছা জগলুল ভাই, এখন আমরা আপাতত আলাপচারিতায় চলে যাই। জি জি। আপনি তো দীর্ঘদিন ধরে লিখছেন। প্রথম দিকে জি। চলে যাই, ছড়ার প্রতি কেন এই আকর্ষণটা জন্মালো আপনার? ছড়ার প্রতি আকর্ষণ জন্মানোর আচ্ছা, প্রথমত বলি যে লেখালেখির ব্যাপারটা অনেকটা ইন এ সাডেনের মতো আর কি, হঠাৎ করে হয়ে যাওয়া আর কি। তো আমি প্রথম যে লেখাটা লিখি সেটা 78 সালে, আমি ক্লাস 7-এ পড়ি তখন। ওই সময় এটা একটা ছড়াই লিখছিলাম প্রথম, এবং এটা আমি অনেক ইন্টারভিউ এটা বলছি। আমার বাবার একটা ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল একটা টকের পরে, কথার পরে এটা লিখছিলাম। তো সেটা আমার প্রথম লেখাটা ছড়া ছিল। তারপরে আমি 82 সালের দিকে যখন এসএসসি টেস্ট পরীক্ষা দিতেছিলাম, ওই রকম একটা সময়ে আমি প্রথম নিজের ভিতর থেকে একটা কবিতা লিখি। এটা একদম ভিতর থেকেই লিখি। এবং 80 দশকের গোড়ার দিকটাই আবার আমি লেখালেখি যখন শুরু করি, অর্থাৎ আর লেখা আসতে শুরু করে আমার কাছে, তখন আমি ডায়েরিতে লিখি। এবং সেই সময় কিন্তু আমি কবিতা লিখতাম, যেটা মানে আমরা বাংলায় যেটা আধুনিক কবিতা বলি, সেটাই আমি লিখতাম। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার কিভাবে যেন এটা মনে হতে থাকলো যে ছড়া দিয়ে অনেক বেশি আহ মানে বাস্তবতাকে অনেক বেশি প্রতিফলন ঘটানো যায় ছড়ার মাধ্যমে, এবং ছড়ার কথাগুলো সরাসরি বলা যায়। এবং যে জায়গাগুলোতে আমরা সামাজিক বা রাজনৈতিক ইভেন্ট বা আরো অন্যান্য বিষয়ে যে সমস্ত আহ অভিযোগগুলা থাকে, বা যে সমস্ত প্রত্যাশা এবং প্রাপ্তির যে ঘাটতিগুলা থাকে, এই কথাগুলোকে খুব সুন্দরভাবে, সহজে এবং খুব ফোর্সফুলি, মানে জোরের সঙ্গে ছড়াই বলা যায়। এটাই হয়তো ছড়া আমাকে এক ধরনের, সব শিল্প মাধ্যমেরই একটা নিজস্ব আহ প্রকরণ আছে, নিজস্ব স্বভাব আছে, চরিত্র আছে। তো ছড়ার এই চরিত্রটা আমার বেশি ভালো লাগছে, হয়তো এটাই আমাকে ছড়ার দিকে লাগছে। ছড়া মূলত ছুরির মতো কেটে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে জগলুল ভাইয়ের সেই দিক থেকেই ছড়াতে আসা, এবং ছড়ার বক্তব্য খুব তীক্ষ্ণ হয়, মানুষের বিঁধে যায়। তো জগলুল ভাই, প্রথমে একটু ছড়া দিয়ে শুরু করি। আপনার ছড়ার মানে আলাপচারিতার প্রথমেই ছড়াটা শুনে নেই, যেন এটা আমাদের জমে ওঠে আলাপচারিতাটা। প্রথমে একটা ছড়া শুনি। আচ্ছা, আমি আহ প্রথমে একটা ছড়া পড়তেছি। আমি স্যাটেলাইট অপকালচার নামে একটা ছড়া পড়তেছি। 90 দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে হঠাৎ কইরা আপনার ইয়ে আসে, আকাশ সংস্কৃতির যে বা স্যাটেলাইট কালচার যেটা টিভিতে আসে। তো ওই সময়কার প্রেক্ষিতে, এবং এই ছবি এই ছড়ার ক্যারেক্টার গুলো সেই সময়কারই। তো ওই আমাদের যে সনাতন কিংবা যে ট্র্যাডিশনাল যে সাংস্কৃতিক মূল্যবোধ কিংবা সোশ্যাল ভ্যালুজ, এর মধ্যে বাইরের থেকে যখন এই এই এই, আমাদের স্যাটেলাইট গুলো আসতে থাকে, তখন যে একটা সাংস্কৃতিক যে একটা দোলচাল বা এক ধরনের এর মধ্যে যে ইয়ে শুরু হয়, তার প্রেক্ষিতেই ছড়াটা লেখা। আমি সেই ছড়াটাই পড়তেছি, এবং ছড়ার মধ্যে যে ক্যারেক্টার গুলো সেগুলো সেই সময়কারই ক্যারেক্টার। স্যাটেলাইট অপকালচার। স্যাট চ্যানেলে প্যাট দেখা যায় কাজল জুহি আলিশার, সবই চলে রসাতলে, টিভি দেখায় খালি সার। স্যাট চ্যানেলে প্যাট দেখা যায় কাজল জুহি আলিশার, সবই চলে রসাতলে, টিভি দেখায় খালি সার। চলছে টিভি ঘরে ঘরে অমূল্য পিক আওয়ারে, বাইজি বাড়ির স্বাদটা এখন মুফুতে যায় পাওয়ারে। ভি চ্যানেলের ভিজে গুলোর সাপের মতো শরীর, যে ওরা সবাই ফটোকপি ডানা কাটা পড়ির, যে কারিশমাজির নৃত্য দেখে চিত্তে জাগে চুলকানি, চোখের বানে চাবুখানে হুড়মুমুতা কুলকানি।
কারিশমাজির নৃত্য দেখে চিত্তে জাগে চুলকানি, চোখের বানে চাবুখানে হুর মমতা কুলকানি। বোকারামের বাক্সে এসব দেখে চিচিং পাক, বোকারামের বাক্সে এসব দেখে চিচিং পাক। চুল ঝরে যায়, চুল সরে যায়, মাথায় পড়ে টাক, মাথায় পড়ে টাক। ধন্যবাদ। এই তো ছড়ার যে কাজটা, আমাদের একটা মেসেজ পৌঁছে দেওয়া, একেবারে ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা, এটা ছড়ার থেকে হয়। তো ছড়ার এই জন্যই বোধহয় ছড়াতে আসা, এটা আমাদের কাছে পরিষ্কার হলো এখন। একটু বলে নেই, এই ফাঁকে বলে নেই, জগলুল হায়দারের জন্ম হলো জামালপুরের দেওয়ানগঞ্জে। সে অনুযায়ী উনি আমার প্রতিবেশী, আমি শেরপুরের ছেলে, উনি জামালপুরের ছেলে। হ্যাঁ, এবং বাবা ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনি, এবং প্রকৌশলী ছিলেন। পড়াশোনা দাদার প্রতিষ্ঠিত বড়খাল সরকারি প্রাইমারি স্কুলে। ভাবি আছেন 2 বাচ্চা, এই তো। এবং ছড়াকারদের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি বই আমাদের জগলুল হায়দারের অর্ধশতাধিক বই, 50টা বই ওনার বেরিয়েছে, এবং প্রতিটা বই বোধহয় সফল। আমাদের দেশে আসলে বই খুব বেশি সফল হয় না, বিক্রি হয় না, কিন্তু জগলুল ভাইয়ের ছড়ার বই এই ক্ষেত্রে আলাদা। জগলুল ভাইয়ের বই বিক্রি হয়েছে, এবং প্রকাশকরা নিরাশ হননি, যা সাধারণত আমাদের বই মেলায় প্রকাশকরা নিরাশ হন, সেই নিরাশাটা প্রকাশকদের মধ্যে ছিল না জগলুল ভাইয়ের বইয়ের ক্ষেত্রে। এবং সে অর্থেই হয়তো তাকে অনেকেই ছড়া সম্রাট হিসেবে আখ্যায়িত করেন। এই যে অভিধায় অভিষিক্ত জগলুল ভাই, এটা কেমন লাগে আপনার কাছে? আমার এটা আসলে কি বলবো, আমার মানে ব্যক্তিগত অনুভবনার জায়গাটা, অনেক অনুভূতি আছে, আসলে প্রকাশ করা যায় না। আমার কথা হলো যে আমি ছড়া লিখি, ছড়া লিখতে চেষ্টা করি, এবং ছড়া লিখে আমার সময়, সমাজ এবং মানুষের কথা বলার চেষ্টা করি। এবং এই কথা বলা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আমি এই অভিধা আমার কাছে অতটা মূল্যবান না, মূল্যবান বরং এটা হয় যে এই যে রিকগনিশনটা, মানুষের ভালোবাসার জায়গাটা, এটা আমার কাছে অনেক বড় মনে হয়। যে মানুষ ভালোবাসে বলেই হয়তো, বা যারা ছড়াকে ভালোবাসেন এবং আমার ছড়াকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তাদের এই ভালোবাসাটাকে আমি অনেক অমূল্য মনে করি। সেই জায়গা থেকে এই অভিধা বা এই যে এইভাবে ভালোবাসার যে প্রকাশ, এগুলো আমার কাছে অনেক মূল্যবান মনে হয়। আরেকটা কথা বলে রাখি, বইয়ের সংখ্যাতাত্ত্বিক দিক থেকে আমাদের অনেক সিনিয়র ছড়াকার যারা আছে, তাদের বইয়ের সংখ্যা আরো অনেক বেশি আছে। তো সেটা কথা না। আরেকটা কথা আপনি নিজেই বললেন যে আসলে বইয়ের সংখ্যা দিয়েও বিবেচনার বিষয় না, বিবেচনা হচ্ছে যে আমরা একটা ইংরেজিতে বলে যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এখন সংখ্যা এবং মান এবং পরিমাণ দুটো জিনিস, বাংলায় যদি বলি সুন্দর করে, যে একটা হচ্ছে মান, একটা হচ্ছে পরিমাণ। আমাদেরকে যারা লেখালেখি করতেছি, আমাদের সবার মাথায় এটাই থাকা উচিত। বিশেষ করে আমি তরুণদের জন্য বলতে পারি যে পরিমাণের সঙ্গে মানের বিষয়টা যেন আমরা সবসময় খেয়াল রাখি। এবং মানসম্পন্ন লেখা হলে সেটা যদি একটু কমও হয় সমস্যা নাই, তবে আমি মনে করি একজন লেখককে প্রচুর লেখা উচিত, যিনি জাত লেখক। এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় যে সমস্ত লেখকরা আছেন, আমরা যদি দেখি, আমাদের এখানে একটা ট্রেন্ড আছে এই ধরনের বলা, যেমন সিনেমার ক্ষেত্রে প্যারালাল বা আর্ট ফিল্ম এই সমস্ত কথা বলা হয়, বলে এক ধরনের মানে ব্যাকওয়ার্ড একটা তৈরি করা হয়। ঠিক এক ছড়া লেখা বা কিংবা কবিতা লেখার ক্ষেত্রে অনেক সময় বলা যায় অনেক বেশি লিখেন না। আমি বলি একজন লোক যদি বেশি লিখতে পারে, আমি মনে করি সে লিখুক। এবং বেশি লেখার মধ্য থেকেই আসাদ ভাই, কবি আসাদ চৌধুরী আমার খুব প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, উনি আমার একটা অনুষ্ঠানে এরকম বলছিলেন যে এই যে যেগুলো যে লিখতে পারে, আমি মনে করি যে এটা সবারই বেসিক্যালি যদি এটা হয় যে মৌলিক ভাবে, আমি জোর করে লিখবো না, জোর করে লেখা, সেই লেখাটা লেখার মতো হয় না। যদি স্বাভাবিক সহজাত ভাবে আপনার যে লেখাটা, সেই লেখাটা আপনি লিখেন। জি জগিল ভাই, সহজাত লিখা, একজন লিখা আসলে কলম থেকে গেলাম। যাই হোক, তো এইটাই হচ্ছে ব্যাপার, যে অর্থাৎ আমাদেরকে মানে এবং পরিমাণে উভয় দিক থেকেই সচেতন থেকে লেখালেখি করা দরকার। ধন্যবাদ। জি জগিল ভাই, সেটা আমরা বুঝতে পারছি যে আমাদের মানের দিকটা খেয়াল রাখতে হবে। আর লিখা বোধহয় কলম থেকে আসে না, লিখা আসে হৃদয় থেকে। যাই হোক, এখনো যাই, আপনি হঠাৎ করে গীতি, সাউন্ডটা চলে গেল, ভলিউমটা চলে গেল। জগিল ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি, কিন্তু খুব লো আর কি।
আবার সাউন্ড, আমি কি আবার একবার লিভ নিব, লিভ নিয়ে আবার ঢুকি? হ্যাঁ, আবার মানে আবার আপনি থাকেন লাইভে, আমি লিভ নিয়ে আবার ঢুকি। হ্যাঁ, আমি কথা বলতে। ওকে ওকে ওকে। দর্শক, জগদুল ভাইয়ের ডিভাইসের সমস্যাজনিত কারণে আমরা একটু আছি, কথা বলে নিই। জগদুল ভাই সম্পর্কে আরো কিছু কথা বলি। উনি বাংলাদেশ টেলিভিশনের লিস্টেড গীতিকার এবং তিনি গান লিখছেন অনেকদিন থেকেই, এবং সমন্বয়ক হিসেবে আছেন শিল্পঘর, পরিচালক ভীষণ থিয়েটার, এরকম অনেকগুলো সংগঠনের সাথে উনি যুক্ত। তো জগদুল ভাই ফিরেছেন? জগদুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি, হ্যাঁ, আপনার গীতিকার হওয়ার আপনি কেন হঠাৎ গান লিখতে গেলেন? ছড়া কবিতা রম্য ছেড়ে গীতিকার হওয়ার কেন ইচ্ছা জাগলো, সেই ব্যাপারটা জানতে চাচ্ছি। এখানে একটা ওই মজার ব্যাপার আছে, এটা আমি বলছিও ভাই। সেটা হইতেছে আসলে ছড়া কবিতার মধ্যে আমি যখন মূলত একদম খুব লেগে গেলাম আর কি, অর্থাৎ পুরো মাত্রায় যখন লেগে গেলাম, এই ঘটনাটা কিন্তু গানের মাধ্যমে ঘটছে। এবং গানের মাধ্যমে ঘটছে আসলে গান দিয়ে শুরু হয়েছে। সেটা কিভাবে? 1993 সালে আমার বাবা মারা যান। আমার বাবা মারা যাবার পরে আমি খুবই মানে আমার জীবনে আমি মানে আমি বলি আমার জীবনের একমাত্র বেদনা আমার বাবার মৃত্যু, এবং আমাকে এতটাই মানে বেদনার্ত করে, এতটাই আমার ভিতরটাকে ভেঙে দুমড়ে মুচড়ে দেয়, যে সেই সময় আমার ভিতর থেকে, আমার যখন আমাদের বাসা তখন গাজীপুরে এবং আমার অফিস ছিল ঢাকাতে, তো আমি ওই সময় প্রতিদিন গাজীপুর চৌরাস্তা থেকে এই ঢাকায় যাতায়াত করতাম। এই সময় বাসের মধ্যে আমার মনে মনে আমার গান হয়ে যেত, এবং সেই গানগুলা হওয়ার যখন হয় মুখে মুখে হয়ে থাকে, আমি লিখি না, কিন্তু কয়েকদিন পরে দেখি টানা আমার খালি গান আসতেছে, এবং এই যে গান আসার পরে আমি এই গানগুলোকে লিখতে থাকি। এবং গানগুলা লিখতে লিখতেই, এটা 92 91 পরের ঘটনা, মানে 92 সাল দিকের ঘটনা। এবং তারপরে গানের পাশাপাশি আমার কিছু ছোট ছোট যেটাকে অনুকাব্য বলা হয়, যেটা আমি পরবর্তীতে 12 ভাজা নামে আমার আছে, যেটা আমার ব্র্যান্ড হিসেবেই আছে 12 ভাজা নামে। তো সেটা হয়, কিন্তু এই একই সময়ে সাইমেলটেনিয়াসলি মূলত প্রথমত গান, এবং তারপরে এই 12 ভাজাগুলো হইতে থাকে। এরপরেই আমি আস্তে আস্তে ছড়ার দিকে শিফট করি, এবং সেখানে আমি একদম 2000-এর ঠিক আগে আগে সাপ্তাহিক গুলাতে লেখা শুরু করি, এবং তারপর 2000 থেকে আমি জাতীয় দৈনিকে মূলত আমার ছড়া লেখা, ওই অর্থে যদি আমি বলি যে মূল যে মেইন স্ট্রিমে যেটা লেখা, অর্থাৎ ছড়া লেখা শুরু করা, সেটা আমার 2000 সাল থেকেই, বা 2000-এর একটু আগে থেকে, যেটা সাপ্তাহিকে, আর দৈনিকে আমার 2000 থেকে। কিন্তু মূলত ওই সময় গান আমি লিখতাম, কিন্তু গান আমি কখনো গাইতাম না। কিন্তু এর মধ্যে আমাকে কয়েকজন বললো যে গানের জন্য, যে গান যেহেতু লেখেন, তাহলে আপনি এক কাজ করেন, রেডিওতে গান জমা দিয়ে দিন 25টা। তারপরে আমি এগুলো জানতাম না অত কিছু। আবার আরেকজন বললো টিভিতেও দিয়ে দেন। তারপর আমি রেডিওতে গান দিলাম, আমি 96-এ রেডিও এনালিস্টের গীতিকার হয়ে গেলাম গান জমা দেওয়ার পরে পরে। তারপরে আমি সম্ভবত 2000-এ আমি বাংলাদেশ টেলিভিশন, যেটা, সেখানকাও আমি এনলিস্টেড গীতিকার হয়ে গেলাম, এবং সরাসরি বি গ্রেডে সেখানে আমি এনলিস্টেড গীতিকার হলাম। এবং ওইখানে রেডিও এবং টিভিতে আমার বেশ কিছু গান তখন বাজছে। টিভিতে বিভিন্ন কিছু মিউজিক, আধুনিক গানের কিছু অনুষ্ঠান ছিল, মালঞ্চ ছিল, তারপরে রিম ঝিম বা এই ধরনের ছিল, সেগুলা অনুষ্ঠানে, ঝিলমিল বা রিম ঝিম নাম, এই সব জায়গায় আমার গান টান বাজছে। এইভাবে আসলে গানে, কিন্তু তারপরে আমি গানে কখনোই প্রবল হই নাই। গান লিখছি আমি অনেক, কিন্তু গানকে গানের তো একটা মানে কম্পোজিট আয়োজন, অর্থাৎ গানটা যেমন গীতিকার লিখেন, সুরকার সুর করেন, তারপর শিল্পী সেটা গায়। তো এই মিলে, এবং তার সঙ্গে অনেক যন্ত্রী, তারপরে রেকর্ডিং, তারপরে ভিটিআর বা ভিডিও ধারণ, এই মিলায় গান একটা কিন্তু কমপ্লেক্স একটা প্রজেক্ট। তো এইরকম একটা কমপ্লেক্স প্রজেক্টে যে পরিমাণ সময় দেওয়ার ব্যাপার থাকে, বা যে পরিমাণ অ্যাটাচমেন্টের ব্যাপার থাকে, আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমি চাকরি করতাম, ফলে আমি যেমন একটা লেখা লিখলে আমাকে হয়তো একজন সম্পাদক ফোন করলেন, ভাইয়া কালকে দৈনিকের যে পাতাগুলা থাকে, কালকে ওই লেখাটা দিতে হবে, এই বিষয়ের একটা লেখা লেখ, আমি সাথে সাথে লিখে, ইভেন আমি টেলিফোনে, মোবাইলে আমি টাইপ করে করে সেই সময় লেখা দিতাম। এটা আমার জন্য যতটা সহজ ছিল, একটা গানকে একটা ওই যে কম্পোজিট, তাকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে আরো অনেকের ভূমিকা থাকে, ফলে এগুলা আমার পক্ষে ওইভাবে সময় দেওয়া সম্ভব হয় না, আমি দিইও নাই। এটা আমার কাছে ছড়াটা এত বেশি ভালো লাগতো, আর ছড়ার মধ্যে আমি এত বেশি মানে নেশার মতো আমার হয়ে গেল, যে আমার অন্যদিকে সময় দেওয়ার মতো পর্যাপ্ত সময়ও ছিল না। তার মধ্যে ফাঁকে ফুঁকে আমার অনেকগুলো গান হয়ে গেছে, বেশ কিছু গান হয়ে গেছে, এর মধ্যে বিখ্যাত গানও আছে আর কি। মানে আমাদের দেশে জনপ্রিয় গানও আছে।
হ্যাঁ জগলুল ভাই, জগলুল ভাই আপনার তো ইদানিং দৈনিকে বাংলাদেশের মেইন স্ট্রিম যে যতগুলো দৈনিক আছে, মূলধারার দৈনিক, প্রতি প্রায় দৈনিকগুলোতেই আপনার লেখা ছাপা হয়েছে, প্রকাশিত হয়েছে, নিউজ পোর্টালগুলিতে প্রকাশিত হয়েছে, এবং আপনি লিটিল ম্যাগেও আপনার লেখা প্রকাশিত হয়েছে। এই যে যে দুইটা মাধ্যম, লিটিল ম্যাগ এবং গণমাধ্যম, এই দুইটার কি মধ্যে পার্থক্যটুকু অনেকেই করেন, অনেকেই দুইটা বিভাজিত করেন, এই সম্পর্কে আপনি কি বলেন? এই বিভাজনের ব্যাপারটা আসলে দুই দিক থেকেই আছে। যারা লিটল ম্যাক পড়েন, লিটল ম্যাকটা তো একটা ডিভোশনের জায়গা থেকে, ত্যাগের জায়গা থেকে, বা এক ধরনের সাংস্কৃতিক আন্দোলনের মতো করা হয়, সামাজিক একটা আন্দোলনের মতো করা হয়। ফলে তাদের এক ধরনের ইয়ে আছে। আবার দৈনিক হচ্ছে একটা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, সে দৈনিকের ওই ধরনের, তার আবার এক ধরনের উচ্চতা আছে। তো এই দুটার মধ্যে এক ধরনের পরস্পরকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। যারা দৈনিকে লিখতেছেন তারা হয়তো লিটল ম্যাককে অনেক সময় অতটা পাত্তা দিতেছেন না, আবার যারা লিটল ম্যাক তারা আদর্শগত দিক থেকে দৈনিকের লেখাকে দৈনিকে লিখতেছে, এরকম একটা কমার্শিয়াল অ্যাটিচিউডে নিয়ে নিতেছে। কিন্তু আমি এই দুটার মধ্যে এইটাকে ভাঙতে চাইছি। আমি চাইছি যে না, লিটল ম্যাক এবং দৈনিক যার যার জায়গা থেকে দুটারই উপযোগিতা আছে একজন লেখকের জন্য। তাহলে একজন লেখক যদি জনমানুষের লেখক হতে হয়, একজন লেখককে যদি গণমানুষের লেখক হতে হয়, তাহলে শুধুমাত্র সে ওই যে মানে একটা ব্লকাইজ হয়ে যাওয়া, বা একটা ব্লকের মধ্যে বা একটা সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়া, আমি মনে করি লেখককে সীমিত করে। সেই অর্থে আমি দৈনিক এবং লিটল ম্যাগ উভয় জায়গাতে দুই হাতে লেখার চেষ্টা করছি, এবং আমি লিখছি। এবং আমার আগে দৈনিকে এত লিখে, মানে দৈনিকের একটা সময় ছিল যে ছড়ার পাতাগুলা, আপনারা জানেন বা যারা আজকে অনেকে লিখবে, যে জগলুল হায়দারের লেখা ছাড়া বাংলাদেশের মেইন স্ট্রিম দৈনিক গুলা ছড়ার পাতা দেখা যেত না। কিন্তু সেই সময়ে কিন্তু একটা, ওই অর্থ যদি আমি বলি, যে একটা এলাকা থেকে বা একটা মফস্বলের একটা জায়গা থেকে একটা লিটল ম্যাগে লেখার জন্য আমার একটা অনুরোধ আসছে, আমি সেই অনুরোধ প্রত্যাখ্যান করি নাই, আমি সেখানে লেখা দিছি। সেটা মানে বেশি, মানে সেটাকে ওই তাদের আন্দোলনের সমর্থন করেই আমি লেখাটা দিচ্ছি, সেইভাবে আমি লিখছি, এবং এটা আমি মনে করি এটা এটাই এটা- হওয়া উচিত। হ্যাঁ জগলুল ভাই, এটা আমরা সবাই জানি যে জগলুল ভাইয়ের কাছ থেকে লেখা চেয়ে ফিরেছে খুব কম জন। তো জগলুল ভাই, আমরা একটু ছড়ায় চলে যাই, একটু ছড়া শুনি। অনেক কথা হলো, এখন একটু ছড়ায় যাই আচ্ছা, নাকি? আমি এক ছড়া বলি, যেটা হচ্ছে যে আহ ছাগল সমারি, আমার এই ছড়াটা বলি। হ্যাঁ, এটা ওই পরিসংখ্যান নিয়ে যে ক্যারিকেচার, আমার আব্বা বলতেন যে আমি ওনাকে প্রায় বলতে শুনতাম যে প্রায় অনেকে যে যে মিথ্যা তিন প্রকার বলতেন, যে একটা হচ্ছে পরিসংখ্যান, এবং তৃতীয় হচ্ছে মিথ্যা। অর্থাৎ পরিসংখ্যানের মধ্যে এক ধরনের ভেলকিবাজি থাকে, এক ধরনের গেম থাকে। মানুষ, আপনি একটা পক্ষ তার সুবিধা মতো পরিসংখ্যান গুলোকে ব্যবহার করে যেটা করে। আবার পরিসংখ্যান যেভাবে আমাদের দেশে হয়, সেটা হওয়ার মধ্যেও নানান রকম ঝামেলা থাকে। ঠিক এই বিষয়গুলোকে অ্যাড্রেস করি আমার এই ছড়াটা। এটাও প্রায় 21 বছরের মতো হয়ে গেছে, বোধহয় 20-21 বছর আগে ছড়া। আমি সেই ছড়াটা করছি, এবং এই ছড়াটা বাংলাদেশে আমি যেখানেই যাই, সবাই আমাকে সেখানে আমাকে প্রকাশ্যে মঞ্চ আমাকে অনুরোধ করে এই ছড়াটা পড়ার জন্য। আমি আজকে ছড়াটা করতেছি। শুনি শুনি, ছাগল আমরা সমারি। শুনি। জি, ছাগল সমারি। পরিসংখ্যান বোর্ড বসেছে হিসেব কিতাব নিতে, বাংলাদেশে ছাগল কত ভূমির বিপরীতে। সেই মোতাবেক নামলো কাজে 2 জুনিয়র কর্মী, রিপোর্ট দিল বোর্ডের কাছে সার্ভে করে কর্মী। দুদিন বাদে বোর্ড মিটিং এ সাহেব বলে ফেলেন, কেমন করে এমন হিসেব জলদি এত পেলেন। কথা শুনে কর্মীরা কয়, বর্মি যাওয়ার পরে দেখেছিলেন 10টা ছাগল একটা মাঠের চর। এরপর সেই মাঠটা মেপে তার এরিয়া নিলাম, সেটা দিয়েই দেশকে পুরো ভাগ করে সার দিলাম। ভাগফলটা গুণন করে 10টা ছাগল দিয়ে মোট ছাগলের হিসেবখানার সঙ্গে এলাম নিয়ে। হিসেব শুনে আগে সাহেব কাঁপছে থর থর, হয়নি বাবু 3টে ছাগল ওর সাথে অ্যাড করো। থতমত কর্মীরা কয়, বাদ গেল ফের কে? সাহেব বলেন, তোমরা দুটো এবং আমি হে। চমৎকার চমৎকার, এইটা এইটা তো বিখ্যাত ছড়া, আপনার বিখ্যাত ছড়া। আরেকটা ছড়া শুনে নেই জগলু ভাই। আচ্ছা, আরেকটা ছড়া, এটাও আমি এক ধরনের পলিটিক্যাল স্যাটায়ারের মতো এই ছড়াটা। বা এটা স্যাটায়ার ঠিক না, একটু সিরিয় বলা যায়, মানে সিরিয়াসনেসও আছে ছড়াটার মধ্যে। সেটা হচ্ছে যে আহ ওই আমাদের আসলে স্যাটায়ারের মধ্যেও সিরিয়াসনেস থাকে, আমরা অনেক সময় এগুলো বুঝি না, বুঝতে পারি না ওর ভেতরে যে সিরিয়াস মেসেজটা থাকে আর কি। এবং এটাই হচ্ছে লেখকের কৃতিত্ব বা তার মুনশিয়ানার জায়গা। এটা ছিল আমাদের সময়, এক সময় বলা হইতো যে, এটাও আপনি দেখছেন, আপনি যেহেতু আমার সমসাময়িক সময়ের মানুষ,
যে আমাদের দেশে এবং একজন সাংবাদিক হিসেবে সমাজকে যেহেতু আপনি অবলোকন করেন, সমাজের আহ অনেক কিছুকে পর্যবেক্ষণ করেন, সেই জায়গা থেকে এটা বুঝবেন যে আমাদের একসময় বলা হতো যে ব্যক্তি থেকে দল বড়। সবসময় এটা একটা অ্যাটিটিউড যে ব্যক্তি থেকে দল বড়, কিন্তু আমরা বাস্তবে দেখতাম কি যে ব্যক্তির থেকে আহ, দল বড় না, বরং দলের থেকে ওই ব্যক্তি, অর্থাৎ যিনি দলের সুপ্রিমো যিনি থাকেন তিনিই বড় থাকেন। আবার দলের থেকে দেশ বড় বলতেছি আমরা, আবার দেখা যাচ্ছে দলের থেকে দেশ বড়, কিন্তু ঘটনাটা এই সিকোয়েন্সটা পুরো উল্টে যায়। এইটা নিয়ে আমার এটাও 20-21 বছর আগে ছড়া আমি করতেছি উল্টো নিয়ম। ব্যক্তি থেকে দল বড় আর দলের চেয়ে দেশ, বাস্তবে নেই এই বচনের এতটুকু রেশ। ব্যক্তি থেকে দল বড় আর দলের চেয়ে দেশ, বাস্তবে নেই এই বচনের এতটুকু রেশ। এ নিয়মটা উল্টে গেলেই খেয়াল করে কেতা, এ নিয়মটা উল্টে গেলেই খেয়াল করে কেতা, দেশের চেয়ে দল বড় তাই দলের চেয়ে নেতা। এই তো ছড়ার মজাটাই এই জায়গায়। স্যাটায়ার আসলে জগলুল ভাই, স্যাটায়ার সবসময় সিরিয়াস, স্যাটায়ার জিনিসটাই সিরিয়াস, কিন্তু সিরিয়াস জিনিসটা খুব হালকাভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্যই স্যাটায়ার, এবং ছড়া সেই কাজটাই করে থাকে, এবং রম্য রচনা তাই করে থাকে। তো জগলুল ভাই কয়েকজন আছেন আমাদের সাথে, একটু কমেন্টস গুলি দেখে নেই। ও নিশ্চয়ই। হ্যাঁ, কলকাতা থেকে কবি স্বপন রায় আছেন, বলছেন শুনছি। স্বপন দার সাথে থাকুন। স্বপন দাকে শুভেচ্ছা। আছেন রওশন হক, বলছেন শুনছি। অধীর বিশ্বাস আছেন আমাদের সাথে। অধীর বিশ্বাসের, হ্যাঁ, অধীর বিশ্বাস বলছেন, আমি প্রশ্নটা স্ক্রিনে দিয়ে দিলাম, লেখাটা স্ক্রিনে দিয়ে দিলাম। ছড়া লেখেন মানে মনকে দোল দেন, ইনি ব্যতিক্রম, সবাই পারে না। এ দেশে প্রিয় ছিলেন অন্ধদা শঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায়, অমিতাভ চৌধুরী। একে নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অজিতদার সঙ্গে আমার সম্ভবত ঢাকায় একবার দেখা হয়েছিল, উনি আসছিলেন সম্ভবত। হ্যাঁ, শুভেচ্ছা থাকলো দাদার জন্য, শুভেচ্ছা। সুন্দর মন্তব্য, খুশি মানে মন্তব্য, মানে খুব খুশি হলাম। ভালো। অধীরদা কিন্তু আমাদের ক্ষণকালেও ছিলেন, জগলুল ভাই, ক্ষণকালের আচ্ছা প্রথম আচ্ছা আচ্ছা। অনুষ্ঠানে অধীরদা ছিলেন আমাদের, এবং অধীরদা আমি হয়তো আসলে আবার এখানে থাকবেন। খুব মানে আমি এখানে খুব একটা ব্যস্ত জীবন থাকে এখানে, তো বাংলাদেশে যেরকম আমাদের একটু প্লেজার লাইফ, বাংলাদেশে তো রাজা বাদশাহ জমিদারের মতো জীবন যাপন করছি, কিন্তু এইখানে একটু দৌড় ঝাঁপের মধ্যে থাকতে হয় আর কি, যার ফলে তো এখন এইগুলা এত দেখতে পারি না। আমাদের অবশ্য এটা জানানো হয়নি এখনো। আমাদের জগলুল হায়দার এখন আছেন আমেরিকাতে। উনি ঢাকায় হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আমেরিকাতে আছেন উনি। আমেরিকার নাগরিকত্ব বোধহয় পেয়ে যাবেন বা পেয়ে গেছেন, এরকম আছেন আমেরিকাতে সব পরিবারে। আচ্ছা জগলুল ভাই, আমার সাথে আছেন মাহবুবুল আলম, আছেন সুদীপ ঘোষাল, হ্যাঁ, আর অধীরদা আবার বলছেন সত্যি চমৎকার। ধন্যবাদ অধীরদা, সাথে থাকবেন, আমরা আছি, শুনছি আমাদের অতিথির কথা, জগলুল হায়দারের কথা। আমরা আবার ছড়ায় চলে যাব, আবার শুনবো আরেকটা ছড়া। জগলুল ভাই, আরেকটা আমি ছড়া শুনি। আমি আরেকটা ছড়া বলতেছি। এই ছড়াটা হচ্ছে আমার দলীয়করণ। এই ছড়াটা সম্ভবত 2006-এর দিকে বা 7-এর দিকে লেখা, এবং 2007-এ আমার প্রথম যে ইয়েটা হয়, পাবলিক বার্থডে হয়। আমার এমনি বন্ধুরা হল লাইফে একবার বার্থডে করছিল 83-তে, কিন্তু লেখক হিসেবে আমার পাবলিক বার্থডে বা জন্মদিন হয় প্রথম 2007-এ। এবং সেই জন্মদিনের অনুষ্ঠানে আসাদ ভাই বলছিলেন যে, কবি আসাদ চৌধুরী, যে এই বাংলা ভাষায় যদি আর কোনো লেখা লিও দিয়ে লিখতে হয় তো জগলুলের এটা ছাড়া আর সম্ভব না, এবং এটা তার অসম্ভব প্রিয় ছড়া হিসেবে তিনি বলছিলেন। এবং আরেকজন আমার শ্রদ্ধাভাজন আরেকজন কবির কথা আজকে আমি বলি, কবি জাহাঙ্গীর ফিরোজ। জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে তখনও আমার পরিচয় হয় নাই সেইভাবে, যদিও পরবর্তীতে অনেক হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক হয়েছে। কিন্তু সেটা হয়েছে কিভাবে, জাহাঙ্গীর ভাই যেদিন আমার এই ছড়াটা পড়েন রাতে, সারা রাত তিনি ঘুমাতে পারেন নাই, এবং তিনি অনেককে ফোন দিয়েছেন যে জগলুল হায়দার কে, তার ফোন নাম্বার চাই, তার সাথে আমি কথা বলবো। এবং এটা উনি শাহবাগে যে ম্যাজিক লন্ঠনের যে আড্ডা হয়, খুব প্রখ্যাত বিখ্যাত একটা আড্ডা, আপনি জানেন, সেই আড্ডাতে উনি অনুষ্ঠানে এটা বলছেন যে ওনার সেদিন হয়তো উনি সভাপতি ছিলেন, সেই বক্তব্যের মধ্যে উনি বলতেছেন, প্রধান অতিথি ছিলেন হয়তো। তো ওখানে বলতেছেন যে আমি তখন আমি শুনলাম এবং ওই বক্তব্যের পরে অনুষ্ঠানের ফাঁকে আমার সঙ্গে ওনার পরিচয় হলো, যে এই ছড়া পড়ে উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, এবং উনি আমাকে আমার ফোন নাম্বার করছেন। আমি ছড়াটা পড়তেছি।
এটা সবসময়ই হয়ে আসতেছে, আমরা দেখতেছি। সেই দৃষ্টিকোণ থেকেই লেখা। ছড়াটার নাম হচ্ছে দলীয়করণ। মন্ত্রী ডেকে রাজা হাঁকেন, নোটিশ দিয়ে বলিও, এখন থেকে প্রশাসনে সবাই হবেন দলীয়। মন্ত্রী ডেকে রাজা হাঁকেন, নোটিশ দিয়ে বলিও, এখন থেকে প্রশাসনে সবাই হবেন দলীয়। টার্মিনাল আর হলের পরে দখল হবে গলিও, দলের নামেই চাঁদ উঠবে, ফুটবে ফুলের কলিও। দলের নামেই চলবে চ্যানেল, উড়বে ভ্রমর অলিও। দলের নামেই চলবে চ্যানেল, উড়বে ভ্রমর অলিও। দল পরিচয় যাচাই করেই পড়বে খেতে পোলিও। দলের নামেই বাষ্প থেকে মেঘ হবে সব জলীয়। দলের নামেই বাষ্প থেকে মেঘ হবে সব জলীয়। দলের প্রেমে ঘাটতি হলে ভাঙবে ঠ্যাঙের নলি। অত্যন্ত শক্তিশালী ছড়া এটা। তো আমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দৃশ্যপট অন্তত তাই বলে, রাজনৈতিক ছড়া। তো জগলিল ভাই হাতে কি আরো ছড়া থাকলে আরেকটা ছড়া শুনে নেই এই ফাঁকে, আচ্ছা, তারপর আরেকটা আরেকটা ছড়া হচ্ছে, আলোচনা। আমার একটা পর্যায়ে গিয়ে আমি উত্তর আধুনিক ঘরানার ছড়া লিখলাম। উত্তর আধুনিকতা সম্বন্ধে নানান ধরনের ইন্টারপ্রিটেশন আছে। আমি একটা ডিসকোর্স হিসেবে উত্তর আধুনিকতাকে ডিল করছি। যেমন আমাদের এখানে ডিকলোনিয়ালাইজেশন যখন শুরু হলো, আসলে ইউরোপে আমরা কত চিন্তাবিদ যাদেরকে পাইলাম, যারা কাফকা, কামু, কিংবা এরকম আরো অনেকেই যারা আছে, কিংবা আমেরিকা থেকে আমরা যখন নোয়াম চামস্কি, তারপর এডওয়ার্ড সাইড, তাদের লেখা পাইতে থাকলাম, তাদের যে নতুন চিন্তন আসতে শুরু করলো, একদিকে সোভিয়েত ইউনিয়নের পতন, আরেকদিকে এই সমস্ত চিন্তার উত্থান। তো বা তার আগে থেকেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ঘটনাগুলো ঘটতে থাকলে, এই চিন্তা দর্শনগুলো আসতে থাকলো। তো সেই জায়গায় উত্তর আধুনিকতার ডিসকোর্সের মধ্যে আমি মেইনলি যে জায়গাটাতে কানেক্ট করছি সেটা হচ্ছে যে মডার্নিজম যেখানে স্পিরিটকে হত্যা করছে, আমি মনে করছি উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্নিজম সেখানে এটা হচ্ছে রিটার্ন অফ দ্য স্পিরিট। অর্থাৎ উত্তর আধুনিকতার জার্নিটা হচ্ছে এই আত্মার পুনরুত্থানের জার্নি। অর্থাৎ মডার্নিজমের মধ্যে আমরা যে অনেক বেশি মেকানাইজেশন পাইলাম, এবং যেখানে আত্মা বিলুপ্ত হয়ে গেল। কার্ল মার্কসকে, মোহাম্মদ মার্কসকে আমরা এই উচ্চারণ করতে শুনলাম যে রিলিজিয়ান ইজ দ্য হার্ট অফ দ্য হার্টলেস ওয়ার্ল্ড। মানে এখানে কথা, এটার অনেক বিশাল ব্যাখ্যা হয় এই কথাটা। অর্থাৎ আধুনিক বিশ্বটাকে উনি হার্টলেস ওয়ার্ল্ডই বলতেছেন, তার মধ্যে ধর্মের মধ্যে উনি আত্মাকে সন্ধান, আত্মার খবর দিলেন, পাইলেন। সেটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হইতেছে, আমি সেই ব্যাখ্যাগুলোতে যাইতেছি না, কিন্তু কথাগুলো এরকমই। ঠিক এই জায়গা থেকেই, এবং উত্তর আধুনিকতার সঙ্গে আমাদের প্রাচ্যবোধ, প্রাচ্যবোধের কথা আমরা জানেন, আমরা ওরিয়েন্টালিজম যেটা বলি, আসলে সেটা হচ্ছে পশ্চিমের চোখে প্রাচ্যকে দেখা। কিন্তু প্রকৃত ওরিয়েন্টাল যেটা, অর্থাৎ 1974 সালে সম্ভবত এডওয়ার্ড সাইদের সেই বইটা বের হয়, ওরিয়েন্টাল, এই আমেরিকা থেকে, পেঙ্গুইন থেকে সম্ভবত। উনি হার্ভার্ডের একজন টিচার ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের সম্ভবত। যাই হোক, তো ওই পার্সপেক্টিভের উপরে আস্তে 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 আমরা আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে এবং ছড়াতে আমি উত্তর আধুনিকতার দিকে কিছুটা ধাবিত হই। এবং আমার প্রথম উত্তর আধুনিকতার ছড়ার বই যেটা হচ্ছে পাওয়ার প্লে নামে আসে 2011 কিংবা 12 সালের দিকে, এবং যে লেখাগুলো শুরু করি আরো অনেক আগে, এবং প্রথম যে লেখাটা দিয়ে আমি শুরু করছিলাম সেই লেখাটাই আজকে পড়তেছি। এটা উত্তর আধুনিকতা কিন্তু প্রাচ্য বোধের উপরে লেখাটা। সেটা হচ্ছে নতুন স্লোগান। প্রাচ্য ওঠো, প্রাচ্য জাগো, মডার্ন ফুটো, মডার্ন ভাগো। প্রাচ্য ওঠো, সাইদ ডাকে, ওরিয়েন্টাল পথের বাঁকে, যে বেদনার বর্ণ আঁকে, উপেক্ষাতে তোমরা তাকে আর কতকাল এড়িয়ে যাবে, আর কতকাল আগের মতো মডার্ন পথে বেরিয়ে যাবে। প্রাচ্য ওঠো, প্রাচ্য জাগো। তোমার কাবা, তোমার কাশী, জেরুজালেম, যিশুর হাসি, এসব তোমার, তবুও করিম কেশব তোমার, আর কতকাল ধুঁকবে, গাজার হাজার নির্যাতিত কেবল মাথা ঠুকবে। প্রাচ্য ওঠো, প্রাচ্য জাগো। মডার্নিজম কি দিয়েছে? কলোনি। সেই কলোনির কূপে তুমি 400 বছর জ্বলনি, তাইলে হালা বোধের তালা, জলদি এবার খুইলা ফালা। মডার্ন রেক অফ বাই, পোস্ট মডার্ন প্রেক্ষিতে আজ নতুন স্লোগান চাই। নতুন স্লোগান, নতুন ভাষা, সিদ্ধার্থের সাম্য এবং মোহাম্মদের মহান আশা। কালার বাঁশি, মুসার লাঠি, প্রাচ্য খাঁটি, প্রাচ্য খাঁটি, ইব্রাহিমের কোলায়, আর কতকাল পূর্বে পথে ঘুরবে ছেঁড়া ঝোলায়। ধন্যবাদ। চমৎকার লেখা। এই যে যে লেখার ভিতর জগলুল ভাই আপনারে জিগাই, আপনার প্রমিত ভাষার থেকে চলিত ভাষায় চলে আসা, আঞ্চলিকতায় চলে আসা, এইটা কিভাবে হয়? এইটা কেন? আচ্ছা, এইখানে আমি একটা কথা বলি, সেটা হইতেছে যে এটা আঞ্চলিক ভাষা না। আঞ্চলিক ভাষার প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল, এবং আমি মনে করি পৃথিবীর বিভিন্ন দেশেও এটা আছে, আমাদের দেশেও এটা থাকা উচিত। আমগো
যে বিভিন্ন অঞ্চলের যে ভাষা, সেটার চর্চা কিন্তু এখন কিন্তু কমে যেতেছে, অনেক জায়গায় আঞ্চলিক শব্দগুলো হারাই যেতেছে। এটা খুব এক ধরনের মানে মর্মান্তিক বিষয়। তো যে বাঁকুড়ার একটা শব্দ বা বীরভূমের ওই রাঢ় অঞ্চলের একটা শব্দ যেগুলো হারায় যেতেছে, অথবা আমার বাংলাদেশের জামালপুরের একটা শব্দ বা বা ভৈরবের একটা শব্দ, এরকম অনেক শব্দ কিন্তু আমরা হারাই ফেলতেছি। এগুলো চর্চার মধ্যে রাখা উচিত। কিন্তু আমি যেটা বলতেছি, আম, আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না। আমি যখন এইভাবে বলতেছি, আসলে ব্যাপারটা হয়েছে কি, বাংলা ভাষা আমি কিন্তু প্রবন্ধ লিখছি এটা নিয়ে, এবং অনেক বিতর্ক করছি আমি, যে এটা উত্তর আধুনিকতার এক ধরনের আমার চিন্তারই ফসল মনে করেন। যে আমাদের একটা সময় ছিল কি, যে সাধু ভাষায় লেখা হইতো, সাধু ভাষা অতিরিক্ত সংস্কৃত বহুল ছিল। সেখান থেকে সাধু ভাষাকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষের মুখের ভাষায় ফিরলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী যখন এটা লিখলেন, তখন কিন্তু উনি বললেন যে মানুষের যে ভাষা, মানুষের মুখের ভাষা, সেটা অশ্লীল ভাষা। প্রমোদ চৌধুরীকেই অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হইতে হয়েছে। ছোট লোকের ভাষা, ইতরের ভাষা, মানে এই ভদ্র সমাজে বলার মতো ভাষা নয়। প্রমোদ চৌধুরী যখন চলিত ভাষা শুরু করলেন, এখন দেখেন, আমি শুধু এই চলিত শব্দটা দিয়ে একটু আপনাকে ব্যাখ্যা করি। বাংলাদেশে এটা রবীন্দ্রনাথ, আমি সেই প্রবন্ধের মধ্যে বলছি, রবীন্দ্রনাথ কিন্তু তার সেই প্রবন্ধের মধ্যে বলছেন যে তার বক্তব্যে 100 বছর আগে বলছেন যে বাংলায় আসলে দুইটা ভাষা আছে। একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, কখন বলছেন, ওই যে প্রমোদ চৌধুরীর যে চলিত ভাষা নির্মিত হইলো, এবং যে ভাষায় সবচাইতে সফল গদ্য রচয়িতা হইলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলতেছেন যে বাংলায় দুইটা ভাষা আছে, একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কৃত্রিম ভাষা, আর একটা হচ্ছে পূর্ববঙ্গের প্রাকৃত ভাষা। যে এই যে পূর্ববঙ্গের যে প্রাকৃত ভাষা, অর্থাৎ বাংলাদেশের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় আমরা কথা বলতে চাই না। আমরা বলছি না বাংলা ভাষা পৃথিবীর বিভিন্ন ভাষাতে দেখা যায়, সেই স্বীকৃতিটা কেন বাংলা ভাষায় থাকবে না? পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে প্রমিত ভাষাটা দাঁড়ায় গেছে, নদিয়া শান্তিপুর কেন্দ্রিক, অবশ্যই সেটা থাকবে। সেটা তাদের পশ্চিমবঙ্গের লোকেরা, এটা তাদের ওন ভাষা। যেটা আমি ওই যে বললাম যে উত্তর আধুনিকতা, নন চামস্কিত একটা ভাষার উপরে একটা ইনেটিজম, উনি তো লিঙ্গুইস্টিক্স এর টিচার, ওনার ইনেটিজম নিয়ে একটা কাজ করছিলেন, যে সহজাত তত্ত্ব। উনি বলতেছেন ভাষা হচ্ছে সহজাত, যেটা মানুষের ভিতর থেকে আসে। এখন আমার ভাষা যখন ঘুরাই দেওয়া হইতেছে, আমার ভাষাকে যখন, আমাকে আসলে নিজের ভাষায়, বাংলাদেশের মানুষদের অনেকেই আমরা দেখি যারা তথাকথিত আমরা বলি যে শুদ্ধ ভাষায়, অনেকে বলে শুদ্ধ ভাষা, আসলে ভাষায় কোনো শুদ্ধতা এবং অশুদ্ধতা, ভাষা কোনো গণিত না, অঙ্ক না। এর ভাষা প্রতিনিয়ত এক ধরনের, ভাষা একটা বিজ্ঞান, এবং সেটা পরিবর্তিত হয়। এবং ভাষার সংজ্ঞাতে আমরা দেখি আজকে বাংলাদেশে বাংলা ভাষা বলার জন্য হাইকোর্ট থেকে রায় হয় যে ভাষা বিকৃতির জন্য, অথচ আমাদের বাংলা ভাষার দুইজন প্রণম্য যে ভাষাবিদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারা অনেক আগেই বলে গেছেন, যে ভাষার সংজ্ঞাতেই বলতেছেন যে ভাষা, যে সংস্কৃত ভাষা কালক্রমে লোকমুখে বিকৃত হইয়া প্রাকৃত ভাষায় রূপ লাভ করে, এবং আরো কালক্রমে লোকমুখে বিকৃত হইয়া প্রাকৃত ভাষা মাগধী প্রাকৃতে রূপ লাভ করে। তারপর মাগধী প্রাকৃত ভাষা ক্রমাগত বিকৃত হইতে হইতে বাংলা, হিন্দি, উড়িয়া, অহমিয়া, এই যে ভাষাগুলো তৈরি হয়, তাহলে আপনি কি ভাষা বিকৃতি হইতে দিতে চাচ্ছেন না? তাহলে ভাষা যদি বিকৃত না হবে, তাহলে ভাষার তো প্রগতি যুদ্ধ হয়ে যাবে। আমি বিকৃতি, একদম বিকৃতি শব্দটা বিকৃতি বলা আছে, যে অর্থাৎ ভাষা লোকমুখে বিকৃত হয়। ভাষার প্রধান এবং একমাত্র, আমি বলবো না যদি একমাত্র বলতে পারি, কিন্তু আমি একাডেমির একটা ভূমিকা আছে, কিন্তু আমি মনে করি প্রধান হচ্ছে মানুষের মুখ। এবং সেটার কারণেই প্রমোদ চৌধুরী চলিত ভাষা নিয়ে আসলেন। তাহলে এই চলিত ভাষার সঙ্গে দেখেন, আমরা কেউ চলিত ভাষা বলি না। ঘরের ভিতরে আপনি বলেন চলতি ভাষা, আমি বলি চলতি ভাষা। এখন চলিত ভাষা আর চলতি ভাষা, অর্থাৎ ঋষিকারটা এদিকে ওদিকে হয়ে যেতেছে, অর্থাৎ ওনাদের চলিত, আমরা বলছি চলতি। তাহলে দুটা শব্দের মধ্যে এইটুকু পার্থক্য। তাহলে বাংলার পশ্চিমবঙ্গীয় যে প্রমিত ভাষা, তার সঙ্গে আমগ যে ভাষা, সেই ভাষার পার্থক্য এইটুকুই, অর্থাৎ 10 থেকে 15% ডেভিয়েশন। তাহলে এই 10 থেকে 15% ডেভিয়েশন নিয়ে কেন দুইটা স্ট্যান্ডার্ড ডাইলেক্ট থাকতে পারে না বাংলাদেশে, মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে? অর্থাৎ, এবং এটা আমরা ফ্যামিলিয়ার, পরস্পর পরস্পরের অ্যাক্সেস করে এই ভাষাটা। অর্থাৎ আপনি দেখছেন 60-এর দশক থেকে 70-এর দশক, 80-এর দশক ভানুদা যে কৌতুক করলো কলকাতায়, সম্পূর্ণ ঢাকার অ্যাকসেন্টে ঢাকার ভাষাই করলো, সেটা তো বুঝতে পশ্চিমবঙ্গীয় কোনো, তার যে কাউন্টার পার্ট, তার তো কোনো সমস্যা হয় নাই। অর্থাৎ আমার ভাষা তো পশ্চিমবঙ্গের লোকেরা বুঝেন, এবং পশ্চিমবঙ্গের ভাষা আমি খুব সুন্দর বুঝি না, শুধু আমি সুন্দর করে বলতেও পারি। এটা এটা আমার মানে আমি ওইভাবেই পাইছি এটা। কিন্তু আমি সেটা বলতে চাই না এই কারণে, কারণ আমার নিজের ভাষায় আমাকে কথা বলতে, আমার নিজের ভাষায় না হলে আমাকে সবসময় একটা অনুদিত ভাষায় কথা বলতে হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে হতভাগা জাতি হচ্ছে আমরা বাংলাদেশের
পূর্ববঙ্গীয় ঐতিহাসিক পূর্ববঙ্গ আমি বলছি, বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের মানুষরা যারা নিজের ভাষায় অনুদিত ভাষায় কথা বলতে হয় তাদেরকে, এবং এটা কারো দোষ দিয়ে লাভ নেই, কারণ এইটা হেরিডিটি এইভাবে চলে আসছে, এখন মানুষ এটাকে বহন করতেছে। আমি সেই জায়গায় আঘাত করার চেষ্টা করতেছি। আমি আরো অনেকে হয়তো এখন এই জায়গায় ভাষা পরিবর্তনের জায়গায় আসতেছেন। এবং বাংলা যেমন হিন্দিতে আমরা বলি, হিন্দি ভাষার দুইটা ডাইলেক্ট, খাড়ি বলি এবং ভোজপুরি। ওনারা যারা আমার ভারতীয় বন্ধুরা যারা আছেন তারা জানবেন, এবং দুইটাই চলতেছে দুই ভাবে। এবং চাইনিজ ভাষার দুইটা ডাইলেক্ট, ম্যান্ডারিন এবং ক্যান্টনিজ, দুইটাই চলতেছে। ইংরেজি ভাষা তো অজস্র ডাইলেক্ট, এখন তো আমাদের সাবকন্টিনেন্টাল ডাইলেক্ট ইংরেজি ভাষায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, অর্থাৎ ইন্ডিয়ান ডাইলেক্ট বলেন বা যেভাবেই বলেন। তাহলে বাংলারও দুটো স্ট্যান্ডার্ড ডাইলেক্ট, এটা আঞ্চলিক ভাষা না, অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক একটা ভাষা প্রবণতা আছে, একটা টোন আছে, এবং কলকাতা কেন্দ্রিক একটা ভাষা বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা ভাষা প্রবণতা আছে। ইভেন বাংলাদেশ কেন্দ্রিক ভাষা প্রবণতাটাই প্রাকৃত, সেটা রবীন্দ্রনাথ বলছেন, এটার এলাকাটা অনেক বড়, শুধু বাংলাদেশ না। আপনি আসামের যে বরাক অঞ্চল, যে 6-7টা জেলাতে বাংলায় কথা বলে, এবং ত্রিপুরার যে অঞ্চল, তাদের ভাষা প্রবণতা পূর্ববঙ্গের ভাষা প্রবণতা, অর্থাৎ ঢাকা বা বাংলাদেশের ভাষা প্রবণতার সঙ্গে তাদের ভাষা প্রবণতা যায়। শুধুমাত্র রাঢ়বঙ্গ এবং গৌড়বঙ্গের যে ভাষা, হয়তো তার সঙ্গে বাংলাদেশের খুলনা, যশোর, কুষ্টিয়া এই অঞ্চলের একটা ইয়ে আছে, কিন্তু এছাড়া মূলত বৃহত্তর বাংলার ভাষাই হইতেছে এই যে ভাষায় আমি এখন কথা বলতেছিলাম আপনার সঙ্গে, এবং এটা আমরা বলতে চাই। জগলুল ভাই, এই আলোচনাটা খুব জরুরি ছিল। তো আমাগো ভাষা লইয়া কথা কই এখন। তো আমাগো ভাষায় আপনার প্রচুর লেখা আছে। তো যেটা প্রাকৃত ভাষা কই আমরা, আপনি ধরেন আমার বেড়ে ওঠা ঢাকায় বেশিরভাগ, যার ফলে আমার ঢাকার কথাটা চলে আসে। আমি প্রমিত বলতে চাইলেও হয়তো কোনো সময় চলে আসে। এইটাই আমাদের আমাদের সুন্দর প্রমিত বলেন। আমার কথা হয়েছে, অনেকে আমাদের এখানে হয় কি, আপনি খুব সুন্দর প্রমিত বলেন। আমিও আমার সঙ্গে কথা বললে অনেকে অনেক সময় ইয়ে করতেও পারে না যে কিন্তু আমি সেটা বলতে চাই না এই কারণে, ওই যে এখন যেহেতু আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই পিরিয়ডে যদি আমগো ভাষাটা যদি দাঁড়ায় যেতে পারে, হ্যাঁ পশ্চিমবঙ্গের ভাষাটাও থাকবে, সেটা থাকবে, তার মতো করে আমগো ভাষাও থাকবে। এখন দিল্লিতে গেলে আপনি খাড়ি বলিতেই বলতে হবে, আবার হয়তো বিহার বা মধ্যপ্রদেশের বা বিভিন্ন অঞ্চলে যেখানে হয়তো ভোজপুরিটা, ওই ডাইলেক্টটা বেশি চলে। এখন এটা আপনি দেখেন বলিউডের যে ল্যাঙ্গুয়েজটা আমরা যেটাকে বলি যে হিন্দি ভাষা, আসলে এটাকে হিন্দুস্তানি ভাষা, এবং যেখানে ওই প্রবণতাটা, ওই খাড়ি বলি প্রবণতাটা প্রবল। এখন বাংলাদেশটা 18 কোটি 17 কোটি মানুষের দেশ। এই দেশের মানুষের নিজস্ব একটা বুলি আছে, আমি বলি এটাকে জবানি বলি আর কি, অর্থাৎ আমগো জবানে আমরা কথা বলতে চাই। এবং আমাদের দেখেন 52 ভাষা আন্দোলনের পরে অত্যন্ত শ্রদ্ধেয় যে আমাদের গণসংগীত শিল্পী আব্দুল লতিফ যে গানটা গাইছেন, আপনি খুব সিগনিফিকেন্টলি খুব খেয়াল করেন যে এটা যে একদম ইন এ সাডেন, আমি এরকমও বলবো না। আমি মনে করি যে এই গানটা যখন গাইলো, যে উনি যখন বললেন যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে আমার পায়, কইছে যাহা আমার দাদাই, কইতো যাহা আমার বাবাই, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য ভাষা শোভা পায়। তাহলে এখন কিন্তু ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এখন তো বলা হয় নাই যে ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। বলেছেন যাহা আমার দাদাই, বলতেন যাহা আমার বাবাই, এখন বলো দেখি ভাই আমার মুখে কি অন্য ভাষা শোভা পায়। না, কইছে যাহা আমার দাদাই, কইতো যাহা আমার বাবাই, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য ভাষা শোভা পায়। এর মধ্যেই তো আমার ভাষা প্রবণতার ওই ইঙ্গিত রয়েই গেছে। এইটাই হইলো মূল কথা আমাগো। তো এটা আমি প্রথম ডিফাইন করছি, ওনার এই গানটাকে এইভাবে প্রথম আমি ডিফাইন করছি, যে এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি। জি বলেন। এইটা বুঝতে পারছি, এইটা আপনি করছেন, এইটা আপনি আরো অনেক কিছু লয়া করছেন, সেইটা কথা না। কথা হইল গিয়া আমাদের যে ভাষাটা, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু লোক আছে যে এই প্রমিত ভাষাটাই জোর করে আমাকে উপর চাপায় দিতে চায়। কেন চায়, তাদের লক্ষ্যটা কি? আমাগো, আপনি যেমন বললেন পশ্চিম বাংলার সাথে প্যারালাল যদি আমাদের প্রমিত ভাষার সাথে, সেই ঘটির ভাষার সাথে যদি বাংলা ভাষাটা দাঁড়ায় যায়, তাইলে তাদের কোন অসুবিধাটা সেইটা আমাদের বোঝে আসে না। তো এই ব্যাপারে যদি আপনি কিছু করেন। এবং এই ব্যাপারে আমি যেটা বলি, আমি মনে করি পশ্চিমবঙ্গের বন্ধুদের এই ক্ষেত্রে ভূমিকা আমি পজিটিভ দেখি। পশ্চিমবঙ্গের আপনি চলচ্চিত্র বলেন, অবশ্য সেখানে বাঙালের কারণেই হয়তো এটা হয় যে ওইখানে বাঙাল রিপ্রেজেন্টেশনটা যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু তারপরেও তারা, আপনি যদি তাদের নাটক দেখেন, তাদের ইয়েতে দেখেন, হয়তো অনেক সময় একটা মিনিমাম বা একটা খুব ইনসিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারের মধ্য দিয়ে হলেও তারা এই ভাষাটাকে কিন্তু জারি রাখার চেষ্টা করে, বাংলাদেশের ভাষাটাকে তারা অ্যাড্রেস করে, কানেক্ট করে, এটাকে সম্মান করে। আমি এক অর্থে বলবো, যদিও অনেকে আমরা বলি, আমি অনেক কাছে শুনছি যে অনেক ইনসিগনিফিকেন্ট ক্যারেক্টার হয়তো একটা বাবুর্চি কিংবা একটা হয়তো এরকম টাইপের ক্যারেক্টারের মধ্য দিয়ে এই যে ঢাকার ভাষাটা বলা হইতেছে, তবু আমি মনে করি যে না, তারা এই ভাষাটাকে রিকগনাইজ করতেছে এবং
তাদের কোনো সমস্যা নাই। ভানুদা আপনার 50, 60, 70, 80 দশক কলকাতার চলচ্চিত্রে, সেই সময় তো কলকাতার চলচ্চিত্র অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। তো সেই চলচ্চিত্রে উনি এককভাবে এই ভাষা চর্চা করে গেছেন, ওনার সঙ্গে তো কারো কোনো সমস্যা হয় না, ওনার ভাষা বুঝতে তো কোনো সমস্যা হয় না। এবং ওনার পপুলারিটি, ওনার জনপ্রিয়তা, সে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, সেটা তো আমরা জানি। তাইলে এই ভাষাটা অ্যাক্সেসেবল, অর্থাৎ এটা বোধ ওয়ে অ্যাক্সেসেবল। অর্থাৎ আপনি ধরেন যেমন হিন্দি এবং উর্দু, আমরা দেখছি অনেক সময় বাংলাদেশের মানুষ এটা অনেক সময় বুঝে না, যে ইনজামামুল হক ওই যে ইংরেজিতে সাক্ষাৎকার দিত না, তো রবি শাস্ত্রী জিজ্ঞেস করতেছে যে রবি শাস্ত্রী তো সে হিন্দিতে কথা বলতেছে, ইনজামাম কথা বলতেছে উর্দুতে, কিন্তু আমি আর আপনি শুনতেছি কিন্তু এক ভাষা। মানে আমি রবি শাস্ত্রী বলছে আজকে मैच के बारे में क्या सोचना था, সে বলছে ও ইয়ে मैच में जो हम हमारा ये, এই যে বলতেছে, তাহলে দুইজন তো, ইনজামামুল হক তো উর্দু ভাষায় কথা বলতেছে এবং রবি শাস্ত্রী তো হিন্দি ভাষায় কথা বলতেছে, বাট আমি আর আপনি তো শুনতেছি এক ভাষা। তাহলে আমার সেটা তো তারপরেও আলাদা দুইটা ভাষার মর্যাদায় আছে। আর এটা বাংলা ভাষাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভাষা, পূর্ববঙ্গের ভাষা, বা বাংলাদেশ যেটা আজকে স্বাধীন বাংলাদেশ আমি বলবো, কিন্তু আমি ঐতিহাসিক প্রেক্ষিতে অনেক সময় পূর্ববঙ্গ শব্দটা উচ্চারণ করি। তাহলে এই যে ভাষা, তাহলে এই ভাষা তো অবশ্যই অবশ্যই অ্যাক্সেসেবল। এই ভাষা বললে ওই তুমি এইদিকে আও বললে কি, আমি কলকাতা একটা পোলা, ও কি বুঝবো না আমার কথা? উনি যে এইদিকে আসতে বলতেছে, আবার ও যদি আমাকে বলে দাদা এইদিকে একটু সরে আসুন তো, তা আমি বুঝবো না? বুঝবোই। কিন্তু আমার ভাষার মর্যাদা আমার কাছে থাকলো, তার ভাষার মর্যাদা তার কাছে, আমি এটা মনে করি। জুগল ভাই, সেই কথাই, ভাষাটা মূলত আসলে যোগাযোগের মাধ্যম। ভাষাটা আপনি একটা সত্যি কথা বলেছেন যে ভাষার কোনো শুদ্ধতা নেই। হ্যাঁ, এইটা হইল গিয়া টোটালি একটা যোগাযোগের মাধ্যম, এইখানে অন্য কোনো কথা কইয়া লাভ নাই। আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারতেছি, এটাই হইলো ভাষার মূল ব্যাপার। এবং যেটা যত সহজ ভাবে করতে পারতেছেন। এখন আপনি যদি আমাকে কথা, আপনাকে যদি আমার ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হয় আপনার সঙ্গে, আমার কষ্ট হবে। আমি কেন ফ্রেঞ্চ ভাষায় কষ্ট করে কথা বলবো? আমি যেটা বুঝি আমি সেটাই বলবো, আমার ভাষায় আমি বলবো। হ্যাঁ, এখন মিডিয়াম ভাষা থাকে, সেক্ষেত্রে আমরা ইংরেজি, আপনিও বুঝেন আমিও বুঝি, সেটা ইংরেজিতে কথা বলতে পারি। কিন্তু একটা জিনিসকে কষ্ট করে আমি কেন বহন করব? আমরা চায়ের আড্ডায় বসে, দেখেন ঢাকায় যেটা করি কি, আমরা যে ঢাকা বসে আপনি হয়তো কথা বলতেছেন, আরে কাকুন ভাই কি অবস্থা, কেমন আছেন, ওই মেয়ে আহেন না আপনি বসেন এখানে, এটা বলতেছি না। এখন এর মধ্যে আপনি বললেন যে জব্বির ভাই আমি একটু আমার টিভির জন্য, আমার ক্ষণকালের জন্য আপনার একটা সাক্ষাৎকার নেব, তখনই আমি কি বলতেছি, ও কাকুন ভাই আপনি আমার সাক্ষাৎকার নিতে এসেছেন, আচ্ছা আজকে আমি এই স্বর্ণালী সন্ধ্যায় এই মাঙ্গলিক এই যে একটা মানে ভরঙ্গের মধ্যে চলে যাচ্ছে, এটা অশ্লীলতা, এটা আমার কাছে অশ্লীল মনে হয়, কৃত্রিম মনে হয়, এবং বাংলাদেশে এই চর্চাই চলতেছে। এটা টোটালি অশ্লীলতা, এটার কোনো প্রয়োজনই নাই আসলে। আমরা আমরা মানে নিরাভরণ একটা ব্যাপার থেকে আমরা সবসময় দূরে সরে যাচ্ছি, যে নিরাভরণ আমি এই জায়গায় পশ্চিমবঙ্গের বন্ধুদেরকে শ্রদ্ধা জানাই, তারা আমাদের কাছে এটা এক্সপেক্টও করে না, তারা বরং চায় যে আমি আমার মতো অকৃত্রিমই থাকি, আমার কৃত্রিমতাকে তারা বরং তাদের কাছে ওইটা মনে হয় তখন যে ভুল অ্যাকসেন্টে, ভুল, আমি দেখছি তো বাংলাদেশে ইভেন খবর পড়ে ভুল অ্যাকসেন্টে শুদ্ধ ভাষায় কথা বলে, মানে শুদ্ধ মানে তথাকথিত শুদ্ধ, তারা যেটা শুদ্ধ মিন করে, তাহলে ভুল অ্যাকসেন্টে ওইটা বলার চেয়ে তোমার যে অরিজিনাল অ্যাকসেন্টে অরিজিনাল কথাটাই বলো শুদ্ধ করে, এটাই তো তাহলে তুমি মানে অর্থাৎ পারফেক্টলি বলো, এটাই করা উচিত আসলে। ও জুগল ভাই, অধিদা কইতেছেন সুন্দর সেতু বন্ধন, সুন্দর সেতু বন্ধন, ধন্যবাদ অধিদার সাথে থাকেন। তো এখন জুগল ভাই একটু ছড়াই চলে যাই। আমার কিন্তু সময় শেষ, আমি কিন্তু অলরেডি, আমি অনেক দ্রুত কথা বলছি এই কারণে, কারণ আপনাকে আমি বলছি আমি 30-এর পর থাকতে পারবো না, অলরেডি আমার অফিসে যাওয়া লাগবে। হ্যাঁ, দুইটা ছড়া শুনা লই এই ফাঁকে। দুইটা ছড়া শুনলে আচ্ছা, আমি দুইটা, আমার একটা 12 ভাষা যেটা কথা বললাম, আমি কয়েকটা 12 ভাষা শোনাই যাই, ছোট ছোট যেহেতু, যে একটা আমি শোনাচ্ছি, আমার একটা বইয়ের নামই আছে অনার করলে অনার পাবি, আমি সেই ছড়াটাই বলতেছি। অনার করলে অনার পাবি, ফাউল করলে ফাউল, অনার করলে অনার পাবি, ফাউল করলে ফাউল, রুটি খাইলে আটা কিনবি, ভাত খাইলে চাউল। আরেকটা বলতেছি, সেদিন রাতে গলির ধারে নোটিশ করে দিছেন শিয়াল, সেদিন রাতে গলির ধারে নোটিশ করে দিছেন শিয়াল, কাল সকালে আমার কিন্তু 3টা মোরগ ইসেনশিয়াল। আরেকটা বলি, বাবা এখন পরপারে তাই করি তার মূল্যায়ন, বাবা এখন পরপারে তাই করি তার মূল্যায়ন, এখন বুঝি আমার চোখে বাবাই ছিলেন ফুল লায়ন। ওকে, আমার মনে হয় আজকে আজকে আমি জানি আপনার তারা আছে, যেহেতু উনি আমেরিকায় থাকেন, আমেরিকার সময় আর আমাদের সময়ের কিছু পার্থক্য আছে, এখন ওনার অফিস টাইম চলে যাবেন,
তো চলে যাওয়ার আগে জগলুল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যান, আমাদের অংশমালিক দর্শকদের উদ্দেশ্যে। আমাদের অংশমালিক সম্পাদনা করছেন, এটা একটা বাংলা ভাষায় অংশমালির কাজটা আপনাকে বলে নেই, সারা বাংলা ভাষাভাষী যারা আছেন সারা বিশ্বে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং অন্য ভাষার সাথে বাংলার একটা যোগাযোগ স্থাপনই অংশমালির মূলত কাজ জগলুল ভাই। এবং এটা জার্মান থেকে বের হয় এই ম্যাগাজিনটা অংশমালী, ওনার সম্পাদক হিসেবে আছেন জোবায়ন সন্ধি। তো জগলুল ভাই বিদায়ের আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নেই আমরা। জগলুল ভাই বলছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, আমি খুব কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাইতেছি যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এটা আপনি আসলে ওই যে প্রথম সাক্ষাৎ হয়েছিল সেই শেরপুরে, আপনি আমার প্রিয় মানুষদের একজন এবং আপনি খুব ভালো মানুষ এবং ভালো কাজ করেন। আমি আপনার লেখা মাঝে মধ্যে খেয়াল করি। যাই হোক, আজকে এই আড্ডায় আরো আমরা কানেক্টেড হইতে পারলাম, আরো বেশি ইয়ে হইতে পারলাম, মানে চিনতে পারলাম, জানতে পারলাম। আর একটা আমাদের দর্শক, বিশেষ করে আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ যারা দেখতেছেন বাংলাদেশ থেকে, তাদের সবাইকে আমার সালাম, তাদের সবাইকে আমার শ্রদ্ধা। এবং যারা পশ্চিমবঙ্গ থেকে দেখতেছেন আমার বন্ধুরা, তাদেরকেও আমার পক্ষ থেকে সালাম, প্রণাম এবং শ্রদ্ধা। এবং আমরা অবশ্যই অখণ্ড যে বাংলা ভাষা, আমি এটা আমার একটা সেইংস আছে ইয়েতে, আমার ফেসবুকে একটা পোস্ট আছে, বাংলা একটি অখণ্ড ভাষা, তবে তার দুখণ্ড ডাইলেক্ট আছে, অর্থাৎ প্রধান ডাইলেক্ট। সেই অর্থে আমি বলছি, অর্থাৎ দুইটা এই ডাইলেক্টের মধ্যে আমরা আসলে যোগাযোগের, এটা আমাদের ভাষার জন্য, ভাষা আমাদের অখণ্ড ভাষা। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, বাংলা অখণ্ড ভাষা, কিন্তু এর মেজর ডাইলেক্ট আছে দুইটা। এখন এই আমাদের পূর্ববঙ্গীয় বা বাংলাদেশীয় যে ডাইলেক্টটা, সেটারও আমরা মনে করি চর্চা হওয়া উচিত একইভাবে। এবং এই একইভাবে দুই বাংলা কিংবা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, আসাম এবং আজকে বিশ্ব বাংলা, আজকে যদি আপনি মিডল ইস্টের একটা বিশাল অংশ সেখানে বাংলা, আমার তো ছড়ার আমি দেখছি মিডল ইস্ট থেকে প্রচুর রেসপন্স পাই, আমি লন্ডন থেকে প্রচুর রেসপন্স পাই। আমি আজকে আমেরিকায় আসছি, কিন্তু আমেরিকায় আসার আগে আমেরিকা থেকে আমি প্রচুর রেসপন্স পেতাম, কানাডা থেকে পাইতাম। এই যে সারা বিশ্বে কিন্তু আজকে বাংলা ভাষা ছড়ায় গেছে। এবং এই বাংলা ভাষা আমাদেরকে অবশ্যই, যেহেতু আমাদের মায়ের ভাষা, এবং এর প্রতিষ্ঠা, এর চর্চা আমাদের মানে সবারই লক্ষ্য হওয়া উচিত। অংশমালী এই বাংলা ভাষাকে লক্ষ্যে রাইখাই এই কাজটা করতেছে, এটা জানি না, আমার খুব ভালো লাগতেছে। আমি অংশমালীর জন্য শুভকামনা করি, এবং অংশমালীর যারা অংশমালী পরিবারের যারা অংশ এবং যারা এই অংশমালীর অনুষ্ঠানটা দেখতেছেন, তাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাই শেষ করছি। আবারও কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ, আবারও কথা হবে। ছড়াই থাকেন, ছড়াছড়ি এবং ভালো ছড়াকে পড়েন। ভালো ছড়া পড়লে ভালো ছড়া এক ধরনের ইয়ে পাবে, প্রণোদনা পাবে, এবং তাতে করে ভালো ছড়া আরো অনেক বেশি রচিত হবে। এটাই আমার প্রত্যাশা। ছড়া পড়ুন, ছড়ার বই সংগ্রহ করুন, ভালো থাকুন। ধন্যবাদ জগলুল ভাই আমাদের সময় দেওয়ার জন্য। এই ব্যস্ততার মধ্যেও অংশমালীর দর্শক যারা আছেন তাদের জানাচ্ছি, আমরা অংশমালীতে কি কাজ করছি এতদিনে আপনারা জেনে গেছেন খণ্ডকালের মাধ্যমে। আমরা কাজ করছি মূলত বাংলা ভাষীদের নিয়ে সারা বিশ্বের সাথে যোগাযোগ ঘটানোর জন্য এবং বিশ্ব সাহিত্যের সাথে বাংলা সাহিত্যের একটা সেতু বন্ধন করার জন্য। তো আমাদের সাথে থাকবেন। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি, অন্য কোনো বিশেষ মানুষ নিয়ে হাজির হব, তার সাথে কথা বলবো, তার কথা শুনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।